Welcome to all of you, my dear student. উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আজ আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। প্রিয় লাউতলী ডাক্তার রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, তোমাদের সামনে আজকের এই ক্লাস উপস্থাপন করছি। আশা করি তোমরা যথারীতি নিয়ম নীতি মেনে, পরিচ্ছন্নতার নীতি এবং কোভিড-19 উপলক্ষে সরকারি যে বিধিবিধান সেটা মেনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মার্চ মাস হতে অদ্যাবধি তোমাদের মুখোমুখি হতে পারছি না, তোমরা আমাদের কাছাকাছি আসতে পারছো না, আমাদের কাছ থেকে সরাসরি কোনো কিছু জানতে পারছো না। তাই সরকারি নির্দেশ মোতাবেক আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব নিয়ে তোমাদের সাথে আমার আজকের ক্লাস। দেখো, একটি পাওয়ার গ্রিড কোম্পানির লোগো তোমরা দেখতে পাচ্ছ। আসলে কোম্পানি কি এরই মধ্যে আলোচনা হয়েছে, যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি। এই যৌথ মূলধনী কোম্পানির শেয়ার এর মার্কেট হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, যেটাকে ডিএসি বলা হয়। দ্বিতীয় বড় মার্কেট হলো সিএসসি, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব নিয়ে। এই মূলধন গঠন, মূলধনের টাকা আদায় যৌথ মূলধনী কোম্পানির গঠনেরই অংশ। আমরা আজকের আলোচনায় শেষে যা আশা রাখি যে আমাদের শিক্ষার্থীরা অর্জন করবে, এর মধ্যে রয়েছে কোম্পানির মূলধনের শ্রেণী বিভাগ বলতে পারবে, শেয়ারের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, শেয়ার ইস্যুর উপায় সম্পর্কে বলতে পারবে, কিভাবে ইস্যু করা হয়, এবং শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটাও তোমরা পারবে। আজকের ক্লাসে তোমরা মনোযোগী হবে, ক্লাসটি নোট করবে। আর তোমরা ভালো করে জানো, আমি প্রতিটি ক্লাসে বলছি যে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তা অবশ্যই তোমাদের নোট খাতায় লিপিবদ্ধ করতে হবে। এ নিয়ে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আবার তোমাদের মূল্যায়নের জন্য সেই নোট খাতাসমূহ আমাদের সামনে উপস্থাপন করতে হবে যখন আমরা তোমাদেরকে সেই নির্দেশনা দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন মানে হইল কোম্পানির মূলধন। কোম্পানির মূলধনের মধ্যে প্রথমত হয় অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মূলধনের এখানে চারটা ভাগ দেখলাম: অনুমোদিত মূলধন,
ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। শেয়ারের সংজ্ঞা। শেয়ার কি? শেয়ার কাকে বলে? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করে। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার মালিক বা শেয়ার হোল্ডার বলা হয়। তাহলে আমরা কি জানলাম? শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার ইস্যুর উপায় কি? কিভাবে শেয়ার ইস্যু করা যায় বা কিভাবে শেয়ার ইস্যু করা হয়? সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু এবং অবহার বা বাট্রায় শেয়ার ইস্যু। প্রিয় শিক্ষার্থীরা, সমহার মানে একটি যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের উল্লিখিত যে মূল্য দেখিয়ে এই কোম্পানি রেজিস্টার করা হয়, প্রতিটি শেয়ারের সেই মূল্যকে বলা হয় সমহার। অর্থাৎ সেই মূল্য যদি শেয়ারগুলো ইস্যু করা হয় তবে সেই শেয়ার ইস্যুকে আমরা বলবো সমহারে শেয়ার ইস্যু অথবা এট পার শেয়ার ইস্যু এট পার। অর্থাৎ একটি কোম্পানির শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য যদি 10 টাকা হারে নিবন্ধন করা হয়, যে প্রতিটি 10 টাকা হারে শেয়ারের মূল্য, এবং সেটা বিক্রয়ের সময় ইস্যুর সময় যদি 10 টাকাই শেয়ার ক্রয়ে আগ্রহীদের কাছ থেকে ক্রয় করা হয়, আগ্রহীদের নিকট বিক্রয় করা হয় বা ইস্যু করা হয়, তখন সেটাকে বলে সমহারে শেয়ার ইস্যু। আর যদি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে, ধরে নাও যে 10 টাকার শেয়ার আমরা 12 টাকা বিক্রি করলাম বা 15 টাকা বিক্রি করলাম, তাহলে 10 টাকার অধিক মূল্যে যেহেতু বিক্রি করা হইল, সেই অধিক মূল্যটাই হলো অধিহার। অর্থাৎ শেয়ার সমহারে যেমন ইস্যু করা যায়, আবার অধিহারেও ইস্যু করা যায়। আবার কখনো যদি মার্কেটে শেয়ারের গুরুত্ব বা শেয়ারের চাহিদা কমে যায়, তখন অভিহিত মূল্য 10 টাকা যেটা বললাম, সেটার চাইতে কম মূল্যে 9 টাকা বা 8 টাকা মূল্যেও ওই শেয়ার ইস্যু করা যেতে পারে। এই কম মূল্যটাকে বলা হয় অবহার। তাহলে আমরা কি জেনে নিলাম? শেয়ার ইস্যুর 3টি উপায়। একটা হলো সমহারে, একটা হলো অধিহারে এবং আরেকটা হলো অবহারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 3 প্রকারে শেয়ার ইস্যু করা যেতে পারে। সেটা তোমাদের হৃদয়গ্রাহী হয়েছে বলে আমি আশা করি। সেটা তোমরা ধারণ করেই সামনের পথে আগাবে এবং আমরা আমাদের সমস্যার সমাধান করব। সমহারে বা লিখিত মূল্যে, অধিহার প্রিমিয়াম বা বেশি মূল্যে, আর অনুহার বা অবহার বা কম মূল্যে। অর্থাৎ অভিহিত মূল্যটাকে ভিত্তি ধরে বেশি হলে অধিহার, কম মূল্যে হলে অবহার, আর অভিহিত মূল্য হলে সমহার। শেয়ার ইস্যু সংক্রান্ত সমস্যার সমাধান আমরা কিভাবে করব? এই শেয়ার ইস্যু সংক্রান্ত সমস্যা সমাধানের ধাপসমূহ: প্রথমত জাবেদা করতে হয়, ব্যাংক হিসাব করতে হয়, আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। এই 3টা ধাপ আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত কাজে করি। প্রিয় শিক্ষার্থীরা, একটা জাবেদার নিয়ম, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার নিয়মগুলো একটু দেখে নাও। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদায় প্রথমেই শেয়ার আবেদনের যে টাকা পাওয়া যায় সেটাকে আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অর্থাৎ যারাই কোনো শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে তারা ওই শেয়ারের জন্য নির্ধারিত অঙ্ক পরিশোধ করেই আবেদন করে। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব বা শেয়ার মানি ডিপোজিট হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা যখন আমরা মূলধন হিসাবে সমন্বয় করি, তখন আমরা আবার লিখি শেয়ার আবেদন হিসাব ডেবিট
বা শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যখন আবেদনের টাকা অতিরিক্ত আবেদন হিসাবে পাওয়া যায়, সেই অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হয় এবং শেয়ার আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করতে হয়। দুইটা কাজ একসাথে করতে হয় যদি আমরা যত শেয়ার ইস্যু করি তার চাইতে অধিক শেয়ারের আবেদনপত্র আমরা পাই। প্রিয় শিক্ষার্থীরা, এমন হতে পারে আমরা ইস্যু করলাম 50,000 শেয়ার, আবেদন করলো 60,000 শেয়ারের জন্য। সেক্ষেত্রে আমাদের দ্বারা তো ইস্যুকৃত শেয়ারের চাইতে বেশি শেয়ার বিলি করা সম্ভব নয়। সুতরাং এই যে অতিরিক্ত আবেদনের টাকাটা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দিতে হবে, এই জন্য জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট। যত শেয়ারের আবেদনের টাকা আমরা রাখবো, অর্থাৎ যাদেরকে শেয়ার বিলি করব তাদের শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এবং যে টাকাটা ফেরত দিব, যে পরিমাণ অতিরিক্ত আবেদনের টাকা পাওয়া গেছে এবং ফেরত দিবার সিদ্ধান্ত হয়েছে, সেই টাকাটা হবে ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা জাবেদার নিয়মের পরবর্তী অংশগুলো দেখি। নগদ ব্যতীত কোনো সম্পদের বিনিময়ে যদি শেয়ার ইস্যু করা হয়, ধরো একটা জমি বা একটা বিল্ডিং এর বিনিময়ে কোনো শেয়ার ইস্যু করা হলো, সেই ক্ষেত্রে ওই সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অধিহারে যদি ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আবার যদি অবহার ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে অধিহার যেমন ক্রেডিট হয়েছে, অবহার হয়ে যাবে ডেবিট, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুমিল্লা বোর্ড 2019-এর শেয়ার ইস্যু সংক্রান্ত একটি উদ্দীপক দেখি। হাসি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি জনসাধারণের নিকট 60% শেয়ার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে, 10% অতিরিক্ত আবেদনপত্র পাওয়া যায়। কোম্পানি 100% শেয়ার অর্থাৎ ইস্যুকৃত সমুদয় শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক আরএফিন কোম্পানিকে 2% কমিশন প্রদান করে, অর্থাৎ অবলেখকের কমিশন এখানে রয়েছে 2%। তোমাকে কি করতে হবে? আবেদনকৃত ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে হবে, উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই উদ্দীপকের আলোকে আবেদনকৃত ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করি। আবেদনকৃত শেয়ার হইল অনুমোদিত শেয়ারের 60%, অর্থাৎ 20,000 গুণন 60%। আর যখন 20,000 গুণন 60% হয়, এটা হইল ইস্যুকৃত, আর তার উপরে 10% অতিরিক্ত আবেদন পাইছে, সুতরাং ওইটাকে আবার 110% দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 13,200 শেয়ার। তাহলে আবেদনকৃত শেয়ারের সংখ্যা হলো 13,200 শেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 13,200 শেয়ার কি করে আবেদনকৃত শেয়ারের সংখ্যা হলো সেটা তোমরা বুঝতে পেরেছ। কারণ আমাদের অনুমোদিত শেয়ার 20,000 এবং 20,000 শেয়ারের 60% ইস্যু করা হয়েছে। তো যা ইস্যু করা হয়েছে তার উপর 10% অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেছে, তাই 20,000 গুণন 60% গুণন 110% হলো 13,200 শেয়ার। আবার দেখো, বিলিকৃত শেয়ারের ক্ষেত্রে আমরা তো এই ইস্যু করছি যতটুকু, অতিরিক্ত আবেদন করার পরও তার বেশি বিলি করতে পারবো না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই বিলিকৃত শেয়ার হিসাবে 20,000 গুণন 60% যেটা ইস্যু করছি সেটা কি ধরতে হবে এবং সেটুকুই বিলি করতে হবে, এর বেশি বিলি করা সম্ভব হবে না। সুতরাং 20,000-এর 60% 12,000 শেয়ার আমরা বিলি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকের আলোকে ক এর সমাধান এখানেই শেষ হলো। তারপরে আমরা আসি খ এর সমাধানে। খ এর সমাধানে জাবেদা করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা আগে বলা হয়েছে 13,200 শেয়ারে আবেদনপত্র পাওয়া গেছে, প্রত্যেকে আবেদন করছে এক একটা শেয়ারের জন্য 100 টাকা করে দিয়ে,
তাহলে 13,200 শেয়ারে আবেদন পাওয়া গেলে 100 টাকা করে, 13,20,000 টাকা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 13,20,000 টাকা। আবার যেহেতু পুরো টাকাই আমরা রেখে দিতে পারবো না, কিছু টাকা ফেরত দিয়ে দিতে হবে। যাদের আবেদনটাকে আমরা অতিরিক্ত আবেদন হিসেবে ধরেছি তাদের টাকা, অর্থাৎ যাদেরকে আমরা শেয়ার দেব না, দেওয়া সম্ভব না, আমাদের ইস্যুর চাইতে বেশি আবেদন করেছে, তাদের টাকাটা ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট 13,20,000 টাকাই থাকবে, আর মূলধনে যাবে 12,000 শেয়ার ইস্যুকৃত গুণন 100, 12 লক্ষ টাকা, আর বাকি টাকাটা ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ সেটা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই জাবেদার অংশটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছ, কেন আমরা 13,20,000 টাকা পেলাম এবং তা থেকে কেন 1,20,000 টাকা ফেরত দিলাম। যাদেরকে আমরা আবেদন করার পরও শেয়ার দিতে পারবো না, তাদের টাকা রাখার রাইট আমাদের নেই, তাদের টাকা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমরা 1,200 শেয়ারে অতিরিক্ত আবেদনপত্র পেয়েছিলাম 10%, অর্থাৎ 12,000-এর 10%, সেই 1200 শেয়ারে 100 টাকা করে 1,20,000 টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এইবার আসো, অবলেখককে কয় পার্সেন্ট কমিশন দিতে হবে? 2%। শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, টাকাটা কোথা থেকে যাবে? ব্যাংক থেকে ব্যাংক হিসাব ক্রেডিট। তো 12 লক্ষ টাকার 2% 24,000 টাকা, সেই ক্ষেত্রে টাকার অঙ্কে বসবে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট 24,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই হিসাবের আমাদের যে উদ্দীপকের আলোকে যে সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছে তার গয়ের সমাধানে আমাদের অনুমোদিত মূলধন ছিল 20,000 শেয়ার, প্রতিটি 100 টাকা মূল্যের 20 লক্ষ টাকা। ইস্যু করা হয়েছে তার 60%, অর্থাৎ 12,000 শেয়ার, প্রতিটি 100 টাকা মূল্যে 12 লক্ষ টাকা। আদায় করাও হয়েছে 12,000 শেয়ার, কারণ যেহেতু ইস্যুকৃত শেয়ারের চাইতে অতিরিক্ত আবেদন পাওয়া গেছে, সুতরাং ইস্যুকৃত বিলিকৃত শেয়ার এবং আদায়কৃত শেয়ার সমপরিমাণই হবে। প্রতিটি 100 টাকা মূল্যের 12,000 শেয়ার 12 লক্ষ টাকা। তাহলে আমাদের যে দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানা সেটা হলো 12 লক্ষ টাকা। আর সম্পদের দিকে আসো, চলতি সম্পদ অর্থাৎ ব্যাংকে জমা হয়েছিল 13,20,000 টাকা, তা থেকে 1,20,000 টাকা অতিরিক্ত আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং 24,000 টাকা আমরা অবলেখককে 2% হারে কমিশন প্রদান করেছি। এই দুইটা ব্যাংক থেকে কমে গেছে। সুতরাং 13,20,000 থেকে 1,20,000 বাদ দিলে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা থেকে 24,000 টাকা বাদ দিলে 11,76,000 টাকা। আর আমরা যে 24,000 টাকা অবলেখককে দিলাম সেটা আমাদের একটা অসমন্বিত ব্যয়, অবলেখকের কমিশন 24,000 টাকা। তাহলে ক্রেডিট দিকেও যোগফল ছিল 12 লক্ষ টাকা, ডেবিট দিকেও যোগফল, অর্থাৎ সম্পদের দিকেও যোগফল 12 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদ এবং দায়ের পরিমাণ সমান হয় আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ভালো করেই জানি, এবং আজকে আমরা এটা করেও দেখলাম যে আমাদের শেয়ার মূলধনের পরিমাণও 12 লক্ষ টাকা, আবার সম্পদের মধ্যে চলতি সম্পদ আছে 11,76,000 এবং অসমন্বিত ব্যয় যেটা অবলেখকের কমিশন সেটা আছে 24,000 টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণও হয়ে গেল 12 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের আলোকে আমাদের ক, খ এবং গ এর সমাধান সম্পন্ন করা হলো। আমি আশা করি তোমরা এই ক, খ এবং গ এর সমাধান যথাযথভাবে করতে পারবে, বারবার প্র্যাকটিস করবে এবং সেগুলো নোট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজে আশা লিমিটেড প্রতিটি শেয়ার 50 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত। তো 50 টাকা মূল্যে 30,000 শেয়ার, তোমরা বুঝতেই পারো যে 15 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি জনসাধারণের নিকট এই 30,000 শেয়ারের 80% বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। তাহলে আমরা বলতে পারি ইস্যুকৃত শেয়ার হবে 30,000 গুণন 80%, অর্থাৎ 24,000 শেয়ার,
20% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। আমাদের আগের উদ্দীপকে 10% অতিরিক্ত আবেদন পাওয়া গিয়েছিল, এখানে লেখা আছে 20% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। কোম্পানি স্বীকৃত শেয়ারের জনসাধারণের নিকট বিলি করে, যত ইস্যু করছে তাই বিলি করছে, যেহেতু অতিরিক্ত আবেদন পাওয়া গেছে, স্বীকৃত শেয়ার বিলি করতে আর কোনো সমস্যা নেই, সমুদয় স্বীকৃত শেয়ারই বিলি করা যাবে। কোম্পানি তার অবলেখক আরিফিন এন্ড কোম্পানিকে 5% কমিশন প্রদান করে। আগের উদ্দীপকে আমরা 2% কমিশন দিয়েছিলাম, আর এখন যে উদ্দীপকটির আলোকে তোমাদের সমাধান করতে বলা হলো সেটাতে কমিশনের পরিমাণ 5%। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের করণীয় ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে হবে, উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ যে উদ্দীপকের সমাধান আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, বলা যায় প্রায় সেম আরেকটি উদ্দীপক তোমাদেরকে দেওয়া হলো, যেটাতে শুধু পার্সেন্টগুলো চেঞ্জ করে দেওয়া হলো। অর্থাৎ ইস্যুকৃত শেয়ার আগে ছিল 60%, এখানে করা হয়েছে 80%। অতিরিক্ত আবেদন আগে পাওয়া গেছিল আগে 10%, এখানে করা হয়েছে 20%। এবং অবলেখকের কমিশন আগে ছিল 2%, এখন এখানে উল্লেখ করা হয়েছে 5%। আমি আশা করি যে তোমরা আগের উদ্দীপকের আলোকে এই সমাধান করতে তেমন কোনো বেগ পেতে হবে না। তারপরও কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমার সাথে যেভাবে যোগাযোগ করা যায়, সরাসরি না এসে সেইভাবে যোগাযোগ করবে। তোমাদের এই বাড়ির কাজ দেওয়ার পর আমি গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, মাদক। এই মাদকের কারণে শরীরে কি ক্ষতি হয়। বাংলাদেশে মাদকাসক্তি একটি বড় সমস্যা। মাদক হিসাবে একসময় ফেনসিডিল ও গাঁজার বেশ চল থাকলেও এখন ওই জায়গাটা দখল করে নিয়েছে। কে দখল করে নিয়েছে তোমরা জানো, সেটা ইয়াবা। অর্থাৎ ফেনসিডিল, গাঁজা এর চাইতেও ভয়ঙ্কর মাদক হলো ইয়াবা। এছাড়া আছে হিরোইন, আফিম, অ্যালকোহল, পেথিড্রিন ইত্যাদি। এগুলো এখন মানে বেশি আকারে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, যে তা মাদকের প্রভাবে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছে। যারা এই মাদকের বিষানলে পড়ছে, যারা এই মাদকের নেশার মধ্যে পড়ছে, দেখো তোমাদের সামনে ইয়াবার ছবি উপস্থাপন করা হলো। ইয়াবা বাংলাদেশে বর্তমানে মাদক হিসেবে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এর ফলে কিডনি, লিভার ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। সাময়িক যৌন উত্তেজনা বাড়লেও দীর্ঘমেয়াদে যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়া ইয়াবার কারণে রক্তচাপ বেড়ে যাওয়া, সন্তান উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাহলে আমরা কি জানলাম? ইয়াবা যারা সেবন করে তাদের কিডনি, লিভার, ফুসফুস এগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর ইয়াবার কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে, মানে প্রেশার বেড়ে যেতে পারে, এবং সন্তান উৎপাদন ক্ষমতা অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা মাদক ফেনসিডিল, এর কারণে কি হয়? এক সময় এটি প্রধান মাদক হিসাবে ছিল, ফেনসিডিলই ছিল মাদকের মধ্যে প্রধান মাদক। ইয়াবা আসার পরে ফেনসিডিলের ব্যবহার কিছুটা কমেছে। এটির খাওয়ার কারণে ক্ষুধা নষ্ট হয়ে যায়, খিদে লাগে না, ফলে খাবার না খাওয়ায় শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না, এতে স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইয়াবার মতো ফেনসিডিলও যৌন ক্ষমতা নষ্ট করে দেয়। এছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই তো আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছি। এখন করোনা ভাইরাস এক বড় সমস্যা, তার উপরে মাদকের সমস্যাও যদি আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করতে থাকে, তাহলে আমরা আমাদের রাষ্ট্র, সমাজ এবং আমাদের পরিবার একটা বিপদের সম্মুখীন হয়ে পড়ব। তাই এই মাদক থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। তাছাড়া রয়েছে গাঁজা, রক্তবাহী শিরার ক্ষতি করে, ফলে রক্ত পরিবহনের সমস্যা হয়। গাঁজার কারণে মস্তিষ্কের উপর প্রভাবের কারণে স্মৃতিশক্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, কোনো কিছু স্মরণ থাকে না, মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হওয়ার ও সম্ভাবনা থাকে। পুরুষের ক্ষেত্রে টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। অনেকের ধারণা
গাঁজা খেলে সৃজনশীলতা বাড়ে, তবে এটি একটি ভুল বলে সাম্প্রতিক এক গবেষণা জানা গেছে। গাঁজা খেলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, চোখের দৃষ্টি কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা আশা করব তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।